হ্যালো অ্যাসপিরেন্ট, আমি মোহন স্যার। আমি আজকে ইংলিশের ক্লাস নেব। তো ইংলিশের মধ্যে আমরা যেগুলো কভার করতে চাইছি সেগুলো হচ্ছে WBCS, WBPSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SSC গ্রুপ সি আর গ্রুপ ডি, এই চাকরির পরীক্ষা সংক্রান্ত ইংলিশে যেগুলো আছে সেগুলো আজকে আমরা কভার করব। তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ফার্স্টে আমরা সিলেবাস দিয়ে শুরু করছি। আমাদের সিলেবাসে কি আছে? গ্রামার পার্ট থেকে আছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার। তার মানে হচ্ছে তোমার বেসিক যে ইংলিশ গ্রামারের যে রুলসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে থাকবে পার্টস অফ স্পিচ অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেন্টেন্স স্ট্রাকচার, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তারপরে রয়েছে কি কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনে রয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারপ্রিটিং রিটেন মেসেজ। তার মানে হচ্ছে তোমার যেটা ডেসক্রিপটিভ টাইপ রয়েছে সেখানে তোমার প্যাসেজ সংক্রান্ত জিনিস বুঝতে হয় আর প্যাসেজ থেকে কোশ্চেন অ্যান্সার করতে হয়, যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সিন টাইপের করতে হয় সেরকম। ভোকাবুলারি পার্টসে রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড মিনিং। ভোকাবুলারি মানে হচ্ছে তোমার সিনোনিমসে মানে একই ওয়ার্ডের অনেকগুলো মিনিং, সেই সংক্রান্ত কোশ্চেন আসে। অ্যান্টোনিমস রয়েছে, অ্যান্ড ওয়ার্ড মিনিং যেগুলো আমাদেরকে বুঝতে হয় সেগুলো সংক্রান্ত রিপ্লেসমেন্ট যেগুলো আসে সেই কোশ্চেনগুলো করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা গ্রামারের আজকে কিছু রুলস দিয়ে শুরু করব। প্রথম হচ্ছে রুল 1। ফার্স্ট রুল, ইচ অ্যান্ড এভরি অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এটা আমরা কনফিউজ হই একটা জায়গায়। ইচ অ্যান্ড এভরি কথাটার মানে হচ্ছে একজন। তো ইচ অ্যান্ড এভরি যখনই কোনো ওয়ার্ডে ইউজ হবে সেটা সবসময় তোমার সিঙ্গুলার ভার্বটা নেবে। যেমন দেখো, আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। ইচ বয় ইজ মেরিটোরিয়াস ইন দ্যাট ক্লাস। ইচ বয়, এখানে তোমার পুরো ক্লাসের প্রত্যেকটা বয়ের কথা আলাদা করে বলা হচ্ছে, কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছি কেন? ইচ বয় ইজ মেরিটোরিয়াস, তার মানে হচ্ছে প্রত্যেকটা বয় আলাদা আলাদা করে মেরিটোরিয়াস আছে, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্বটা ইউজ করছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। ইচ ফ্রুট অফ দিস বাস্কেট ইজ রটেন। তার মানে হচ্ছে কি, এই বাস্কেটে যতগুলো ফ্রুট আছে সেটার প্রত্যেকটা পচা। তো এখানে কিন্তু এটা কনফিউজ হলে হবে না যে যেহেতু ফ্রুট অফ অল দিস বাস্কেট বলা হয়েছে সেখানে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করব না, আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। থার্ড হচ্ছে এভরি গার্ল হ্যাজ ফেলড ইন দ্য টেস্ট। এভরি গার্ল মানে এখানেও একই ফর্মে ইউজ করা হয়েছে যে প্রত্যেকটি মেয়ে আলাদা আলাদা করে এক্সামে ফেল করেছে, তাই তো? সেই জন্য এখানেও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আশা করি এই রুলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরের রুলসের দিকে এগিয়ে যাচ্ছি। রুল নাম্বার হচ্ছে 2, সেকেন্ড রুল। কি লিখেছি আমরা? ইউজ অফ প্রিপোজিশন অন, অ্যাট অ্যান্ড ইন দ্য কেস অফ টাইম। এটা একটা খুব কনফিউজিং ব্যাপার থাকে যে আমরা অন, অ্যাট আর ইন কখন ইউজ করব। ঠিক আছে, তিনটেই টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়, অন্যান্য জায়গাতে ইউজ করা হয়, কিন্তু আজকে আমরা শুধুমাত্র টাইমের কেসে বোঝাবো যে অন, অ্যাট আর ইন কখন ব্যবহার করা হয়। আচ্ছা, প্রথমেই যেটা আমাদের শুরু হচ্ছে যে অন। অন আমাদের কি হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড। দেখো, এই যে অনটা আমরা লিখেছি, অন কিন্তু কোথায় ইউজ হয়? উইকের কোনো একটা ডে আলাদা করে বোঝাতে অন ইউজ করা হয়। ঠিক আছে, যেমন দেখো আমি যদি একটা এক্সাম্পল লিখি, আই হ্যাভ এ টেস্ট অন মন্ডে, তার মানে কি আমি উইকের যে 7 ডেজ আছে, সানডে, মানডে, টুইসডে এটসেট্রা, প্রত্যেকটার নামের আগে অন ইউজ করব। এখানে কিন্তু অন ছাড়া অন্য কোনো প্রিপোজিশন ইউজ হবে না, মানে উইকলি কোনো ডেজের ক্ষেত্রে অন ছাড়া আমি অ্যাড বা ইন এগুলো ইউজ করতে পারি না। আচ্ছা, দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি উইল কাম হেয়ার ইন টুইসডে, এখানে কিন্তু ইন ওয়ার্ডটা হবে না, আমি ওই জন্য তোমার এখানে পাশে লিখে দিয়েছি ইনকারেক্ট ইউজ অফ প্রিপোজিশন। ঠিক আছে, যে ইন ওয়ার্ড ইউজ করা যায় না ডের ক্ষেত্রে। ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এবার আমি আমাদের যেটা রুল নাম্বার সেকেন্ডের যেটা সাব পার্ট রয়েছে, ইন। ইন কোথায় ব্যবহার করা হয়? ইন ইজ ইউজ উইথ দ্য ইয়ার।
তার মানে কোনো যখন আমরা সালের কথা বা ইয়ারের কথা মেনশন করব তখন আমাকে তার ক্ষেত্রে ইন ইউজ করতে হবে। যেমন ধরো এক্সাম্পল, রিতা, রিতা ওয়াজ বর্ন ইন 2007, এটা কিন্তু আমার কারেক্ট আছে। এটাকেই যদি আমি অন বা অ্যাট ধরে ইউজ করতাম সেটা কিন্তু আমার ভুল হয়ে যেত। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো আমি দিয়েছি, সি ওয়াজ ম্যারিড অন। তোমাদেরকে প্রথমেই বলেছি যে অন কিসে ইউজ হয়, অন আমার ডে এর শুরুতে ইউজ করা হয়, ডে এর সঙ্গে ইউজ করা হয়। তো এখানে আমাদের ইন দেওয়া যাবে না, এখানে আমাদের অন ওয়ার্ডটা ইউজ করতে হবে। সেই জন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি কি এটা, যেটা আমার ইনকারেক্ট সেন্টেন্স। আচ্ছা, থার্ড দেখো, অ্যাট। অ্যাট কোথায় ইউজ হয়? অ্যাট ইজ ইউজ উইথ প্রিসাইজ টাইম অফ দ্য ডে, মানে যেটা আমাদের নির্দিষ্ট করে বলে দিয়েছে, স্পেসিফিক মোমেন্ট, সেই ক্ষেত্রে আমার অ্যাট ইউজ করা হয়। যেমন ধরো, বা কোনো পার্টিকুলার পয়েন্ট অফ দ্য ডে অফ উইক, ঠিক আছে, অর উইক, সপ্তাহের বা নির্দিষ্ট ডে এর কোনো নির্দিষ্ট অংশের সময় আমাদেরকে অ্যাট ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। এক্সাম্পল, অ্যাট 4 PM, দেখো এখানে টাইমটা কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে এখানে আলাদা করে বলেনি যে ডেজ, মনডে, টুইসডে এগুলো বলেনি, বা ইয়ার এই কথাটাও বলেনি, এখানে টাইমটা স্পেসিফিক করে বলে দিয়েছে অ্যাট 4 PM। 4 PM, তখন আমার কিওয়ার্ডটা ইউজ হচ্ছে, অ্যাট ইউজ হচ্ছে। তারপরে দেখো আরেকটা রয়েছে অ্যাট মিডনাইট। মিডনাইট তোমরা জানো যে দিনের একটা নির্দিষ্ট সময়, সেই জন্যই মিডনাইট ওয়ার্ডটা ইউজ হয়েছে। অ্যাট লাঞ্চ টাইম, এটাও আমার একটা দিনের নির্দিষ্ট সময়। আচ্ছা, অর অ্যাট দ্য উইকেন্ড। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা তোমাদেরকে দেখানো হলো এক্সাম্পল, সেখানে আমার কি ইউজ হচ্ছে, অ্যাট ইউজ হচ্ছে। কেন? প্রত্যেকটা টাইমিং যেটা রয়েছে সেটা আমার ডের নির্দিষ্ট একটা করে টাইমিং রয়েছে। 4 PM বলো, মিড নাইট বলো, লাঞ্চ টাইম বলো, ইভিনিং বলো, উইকেন্ড বলো, মর্নিং বলো, ডন বলো, টুইলাইট বলো, এগুলো সবেতে অ্যাট ইউজ করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের নেক্সট রুলের দিকে এগিয়ে যাই। আচ্ছা, রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং এটা একটা ভাস্ট টপিক। তো পুরোটা তো আজকে একদিনে এটা কভার করা যাবে না, আমরা খালি আজকে এটার ক্লজ অ্যানালাইসিসটা শিখব। কারণ এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হয়, কারণ এর মধ্যে আমাদের অনেক জিনিস জড়িত আছে, নইলে এগুলো আমাদের ভুল হয়ে যেতে পারে। ক্লজ কাকে বলা হয়? দেখো প্রথমেই লেখা আছে, a group of words that forms a part of the sentence and has a subject and a finite verb is called a clause। তার মানে আমরা তো যে কোনো সেন্টেন্স দেখতে পারি, তো পুরো সেন্টেন্সটা কিন্তু ক্লজ নয়। ক্লজ হচ্ছে সেইটুকু পার্ট যেটা তোমার সেন্টেন্সের কিছুটা অংশ তৈরি করছে এবং যার মধ্যে একটা স্পেসিফিক সাবজেক্ট থাকবে এবং যার মধ্যে একটা তোমার ফাইনাইট ভার্ব থাকবে। তো ফাইনাইট ভার্ব যখনই থাকবে সেটা একটা ক্লজ ফর্ম করে। ক্লজ দুটো টাইপের হয়, ঠিক আছে, আমি এখানে সাইডটায় লিখে দিচ্ছি, ক্লজ দুটো টাইপের হয়। একটা হচ্ছে ফাইনাইট ক্লজ, একটা হচ্ছে ফাইনাইট ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা জিনিসও হয় যেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যেটা কারোর উপর ডিপেন্ড করে না। তিনটে জিনিস বোঝা যাচ্ছে। প্রথমটা আমি লিখেছি হচ্ছে ফাইনাইট ক্লজ, তারপরটা লিখেছি সাবঅর্ডিনেট ক্লজ, তারপরটা লিখেছি আমি কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ফাইনাইট ক্লজ জিনিসটা কি, যখন আমরা কোনো সিম্পল সেন্টেন্স ইউজ করব যেটার মধ্যে একটাই ক্লজ থাকে সেটাকে আমাদের বলা হয় ফাইনাইট ক্লজ। ঠিক আছে, যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, তার আগে একটা রুলসের আরেকটা পার্ট রয়েছে, দ্য নাম্বার অফ ভার্ব ইন এ সেন্টেন্স ডিটারমাইন দ্য নাম্বার অফ ক্লজেস ইন এ সেন্টেন্স। তার মানে কি, একটা সেন্টেন্সে যতগুলো ভার্ব আমরা ইউজ করতে পারি সেটা আমার সেন্টেন্সে কতগুলো ক্লজ আছে সেটা ডিটারমাইন করে দেয়। মানে আমি একটা সেন্টেন্সে কতগুলো ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে,
অক্সিলারি ভার্ব না, মানে মেন ভার্ব কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারবো একটা সেন্টেন্সে আমার কতগুলো ক্লজ আছে। ফার্স্ট এক্সাম্পল দেখো, আমি লিখেছি সি ইজ রিডিং আ নোভেল। এখানে দেখো সি ইজ রিডিং আ নভেল, এখানে তোমার মেন ভার্ব কোনটা দেখতে পাচ্ছ? ইজ রিডিং। আচ্ছা, এবার অনেকে রিডিংটাকে একটা মেন ভার্ব হিসাবে কনফিউজ হয়, এখানে মনে রাখতে হবে রিডিং কিন্তু কোনো মেন ভার্ব নয়। রিডিং এখানে অ্যাজ এ অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে, এখানে মেন ভার্ব কিন্তু আমাদের ইজ, এইটা। তাহলে এখানে সেন্টেন্সে মেন ভার্ব কটা? একটা, সেই জন্যই আমার পাশে এখানে কি লেখা আছে? সিঙ্গেল ক্লজ। ঠিক আছে, সি ইজ রিডিং আ নোভেল। তাহলে এখানে যখন আমার সিঙ্গেল ক্লজ থাকছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফাইনাইট ক্লজ। সেকেন্ডে দেখো ইফ ইউ লাইক ইট ইউ ক্যান টেক ইট, এখানে আমার দুটো ভার্ব ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে ইফ ইউ টেক ইট, ইফ ইউ লাইক ইট, সরি ইফ ইউ লাইক ইট, এটা আমার একটা মেন ভার্ব, আর একটা হচ্ছে ইউ ক্যান টেক ইট, এখানে আর একটা আমার মেন ভার্ব ইউজ করা হচ্ছে, এখানে মেন ভার্ব হচ্ছে টেক, ক্যান নয়, ক্যান হচ্ছে আমার কি একটা অক্সিলারি ভার্ব। তাহলে এইখানে আমার দুটো ক্লজ ইউজ করা হচ্ছে, ফার্স্ট ক্লজ হচ্ছে ইফ ইউ লাইক ইট ইউ ক্যান টেক ইট। ইফ ইউ লাইক ইট এটা আমার সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ছে। তোমরা কি জানো সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যেটা একটা অন্য ক্লজের উপর ডিপেন্ড করে। কেন? এই ক্লজটা কখনো নিজে একা হিসাবে ইউজ করে সেন্টেন্স তৈরি করা যায় না, সেই জন্য এটাকে আমার বলা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো আমি সাবঅর্ডিনেট ক্লজের উপর টিক করেছি, এইটা হচ্ছে আমার ইফ ইউ লাইক ইট, এই পার্টটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান টেক ইটটা হচ্ছে আমার ফাইনাইট ক্লজ বা আমার মেন ক্লজ বলতে পারো। কেন? আমি যদি কোনো একটা সেন্টেন্স শুধুমাত্র ইফ ইউ লাইক ইট বলে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে চাই, সেটা মিনিংটা কমপ্লিট হচ্ছে না। ঠিক আছে, ইফ ইউ লাইক ইট মানে তুমি যদি এটা পছন্দ করো, তো সেটা কি সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে? কমপ্লিট হচ্ছে না। কিন্তু আমি যদি তার সাথে এটা ইউজ করি যে ইফ ইউ লাইক ইট ইউ ক্যান টেক ইট, তাহলে আমার এখানে দুটো ক্লজ ইউজ হলো আর সেন্টেন্সটার মিনিংটা কমপ্লিট হলো। ক্লিয়ার এতটা? আচ্ছা, এবার আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ক্লজের উপর ডিপেন্ড করে কাইন্ডস অফ সেন্টেন্স হয়, মানে সেন্টেন্সের কতগুলো টাইপস হয়? সেন্টেন্সের তিনটে টাইপ হয়, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে তোমার কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে কি? সিম্পল সেন্টেন্সে হচ্ছে ইট হ্যাজ অনলি ওয়ান ক্লজ। দেখো তোমাদেরকে যেখানে এক্সাম্পল দিয়েছিলাম সেখানেও আমি বুঝিয়েছিলাম যে সিম্পল সেন্টেন্স মানে তার মধ্যে একটাই ক্লজ থাকবে। এক্সাম্পল হচ্ছে রোহিত অলওয়েজ টেলস এ লাই। দেখো এখানে একটাই ক্লজ ইউজ হয়েছে আর এখানে ফাইনাইট ভার্বের নাম্বারও এক, যেখানে আমি বলেছিলাম আগে যে যখনই আমাদের ভার্বের উপর ডিপেন্ড করে সেন্টেন্সে কতগুলো ক্লজ থাকবে আমরা সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তো রোহিত অলওয়েজ টেলস এ লাই, তার মানে কি? রোহিত সবসময় মিথ্যে কথা বলে। এইটা আমার নিজেই একটা সেন্টেন্স হিসাবে ইউজ করা হচ্ছে, তো এখানে আমার কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, কোনো তোমার কোঅর্ডিনেট ক্লজও নেই। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের আরো কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন সি লাইকস টু ইট ম্যাঙ্গো। দাঁড়াও আমি লিখে দিচ্ছি, সি লাইকস এইখানে যে সেন্টেন্সটা ইউজ হলো সি লাইকস টু ইট ম্যাঙ্গো, এখানেও আমার একটাই ক্লজ ইউজ হয়েছে, এখানে হচ্ছে আমার লাইকস মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। এবার আমরা আসি কমপ্লেক্স সেন্টেন্স। যেমন কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে তোমার যেখানে আমার দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সরি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আমি কি লিখেছি কমপ্লেক্স সেন্টেন্সে? ইট হ্যাজ ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এক্সাম্পল কি দিয়েছি আমি? ইফ ইট রেন্স টুডে আই উইল নট গো। ঠিক আছে, মানে কমপ্লেক্স সেন্টেন্স তোমরা বলতে পারো
যেগুলো হচ্ছে কন্ডিশনারি সেন্টেন্স, তার মানে যেখানে কন্ডিশন ইউজ করা হচ্ছে, যদি এটা হয় তবে এটা হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার আরেকটা রুলস হচ্ছে যেখানে কন্ডিশন ইউজ করা হয়, তার মানে কন্ডিশনাল প্রিপোজিশন যেগুলো হয়, যেমন তোমার ইফ, ওয়েদার, এটসেট্রা। তো সেইগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সেগুলো এক একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হচ্ছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের আমি এক্সাম্পলটা কি দিয়েছি, ইফ ইট রেন্স টুডে আই উইল নট গো, যদি আজকে বৃষ্টি পড়ে আমি আজকে যাব না। ঠিক আছে, তো এইখানে আমার দেখো এখানে আমার ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। ইফ ইট রেন্স টুডে, যদি এটা আজকে বৃষ্টি হয়, এইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। কেন, এই ক্লজটাকে আমি শুধুমাত্র এই ক্লজটাকে ইউজ করে আমি কোনো সেন্টেন্স ফরমেশন হবে না, আমাকে তার সঙ্গে একটা পার্ট বা একটা ক্লজ ইউজ করতেই হবে একটা সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করার জন্য। তাহলে এটা কি হবে, ইফ ইট রেন্স টুডে আই উইল নট গো। আই উইল নট গোটা এখানে হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তো ক্লিয়ার হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সটা। এবার আমরা আসছি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ডে হচ্ছে ইট হ্যাজ টু কোঅর্ডিনেট ক্লজ, দ্য ক্লজ ডাজ নট ডিপেন্ড অন ইচ আদার। তার মানে কি, দুটো কোঅর্ডিনেট ক্লজ যেটা একটা আর একটার উপর ডিপেন্ড করে না। আমি তোমাদের এখানে আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইউ ক্যান টেক টি or you can take coffee। এখানে আমার দুটো ক্লজ ইউজ করা হলো। ইউ ক্যান টেক টি, তুমি চাও নিতে পারো, অর ইউ ক্যান টেক টি। তো আমি দেখো এখানে আমার এই ক্লজগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে। কেন, আমি এই যে ক্লজটাকে ইউজ করছি এটা কিন্তু কোনোটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। ইউ ক্যান টেক টি মানে তুমি চাও নিতে পারো, তো আমি এই সেন্টেন্সটাকে মানে শুধুমাত্র এই ক্লজটাকে ইউজ করে আমি একটা নতুন সেন্টেন্সও ফর্ম করতে পারি, ইউ ক্যান টেক টি অর ইউ ক্যান টেক কফি, তুমি কফিও নিতে পারো। দুটো ক্লজ আমার ইউজ হয়ে গেল, কোনোটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। এই টাইপের ক্লজ গুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। তো কোঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্সে থাকে, মানে কোনো ক্লজে যদি সাবঅর্ডিনেট, কোনো সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট ক্লজ না থাকে, তাহলে যে ক্লজগুলো ইউজ করা হয় সেগুলো কোঅর্ডিনেট ক্লজ, এবং সেইটা দিয়ে যে সেন্টেন্সটা ফর্ম করা হয় তাকে বলা হয় কি, কম্পাউন্ড সেন্টেন্স। আমি আরেকটা এক্সাম্পলও দিচ্ছি। You will call me and I will go। দেখো এখানে আমার দুটো ক্লজ কি দিয়ে ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে ইউ উইল কল মি, ইউ উইল কল মি অ্যান্ড আই উইল গো, তুমি আমাকে ডাকবে এবং আমি যাব। এখানেও আমার দুটো ক্লজ অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে। তো এখানে আমার ক্লজ সেন্টেন্সটা কি ফরমেশন হয়ে গেল, এটা আমার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো শুরু থেকে আমরা আজকে যে রুলস গুলো বোঝালাম সেগুলো আরেকবার রিভাইজ করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে ইচ অ্যান্ড এভরি অলওয়েজ টেকস আ সিঙ্গুলার ভার্ব, মানে ইচ আর এভরি সবসময় সিঙ্গুলার ভার্বই নেয়, এরা প্লুরাল ভার্ব নেয় না। ঠিক আছে, সেকেন্ড রুলে আমরা কি লিখেছিলাম, ইউজ অফ প্রিপোজিশন অন, অ্যাট অ্যান্ড ইন দ্য কেস অফ টাইম। এইটার আমরা কয়েকটা এক্সাম্পল এখন সলভ করি। হি উইল রিচ
he will reach, এক সেকেন্ড, he will reach to the station dash evening. তো এই ড্যাশের ক্ষেত্রে আমার কি ইউজ করা হবে? আমরা কি বলেছিলাম, ইভিনিং একটা দিনের নির্দিষ্ট টাইম। তো এখানে আমি কি ইউজ করব, অ্যাট ইউজ করব, না অন ইউজ করব, না ইন ইউজ করব? এখানে আমাকে কি ইউজ করতে হবে, এখানে আমাকে অ্যাট ইউজ করতে হবে। কেন? ইভিনিং আমার দিনের একটা নির্দিষ্ট টাইম, সেই জন্য আমাকে এখানে অ্যাট ইউজ করতে হবে। আর একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল, he left Kolkata dash 2009। এখানে দেখো কোন প্রিপজিশনটা ইউজ হবে, অ্যাট, ইন, না অন? ইউজ করা হবে এখানে হি লেফট কলকাতা ড্যাশ 2009। 2009টা হচ্ছে আমার একটা ইয়ার বোঝাচ্ছে। আচ্ছা, ইয়ার বোঝালে কি ইউজ হয়, অ্যাট ইউজ হয়, অন ইউজ হয়, না ইন ইউজ হয়? তাহলে ইয়ার বোঝালে আমার ইউজ হয় করা হচ্ছে ইন, যেখানে আমি রুলসে দেখিয়েছিলাম। তাহলে আমি এখানে ইন লিখে দিলাম। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখাই। আমরা অ্যাটের একটা এক্সাম্পল করলাম, ইনের একটা এক্সাম্পল করলাম, অনের একটা এক্সাম্পল করি। হিজ এক্সাম স্টার্টস ড্যাশ ওয়েডনেসডে। এখানে আমার কি ইউজ করব, হিজ এক্সাম স্টার্টস, ও সরি এক সেকেন্ড, হিজ এক্সাম স্টার্ট ড্যাশ ওয়েডনেসডে। ঠিক আছে, তো এখানে আমরা কি ইউজ করব এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটায়? ওয়েডনেসডে একটা দিনের নাম, তো দিনের নামের আগে কি ইউজ করা হয়, অন ইউজ করা হয়। ক্লিয়ার হলো? এক্সাম্পল গুলো যে আমরা দিলাম, যে প্রত্যেকটা রুলস কিভাবে কাজ করছে প্রিপজিশনে, সেগুলো দেখানোর জন্য। আচ্ছা, ক্লজের একটা এক্সাম্পল দিই, একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দিই। Unless you work hard, টেস্ট।
আচ্ছা, আমরা কি এক্সাম্পল দিলাম? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন টেস্ট। আনলেস আমি তোমাদেরকে যখনই ক্লজ করিয়েছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজ করেছিলাম, সাবঅর্ডিনেট ক্লজ করানোর সময় বলা হয়েছিল যে সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করার একটা রুলস হচ্ছে, যার মধ্যে এই স্লাইডটায় দেখতে পাবে, যার মধ্যে হচ্ছে কন্ডিশনাল প্রিপোজিশন গুলো ইউজ করা হচ্ছে, ইফ, ওয়েদার। ঠিক আছে, সেম ভাবে আমরা যে আনলেস দিয়ে স্টার্ট করলাম, আনলেসও হচ্ছে একটা তোমার, আনলেস হচ্ছে একটা কন্ডিশন বোঝাচ্ছে, কন্ডিশনাল প্রিপোজিশন বোঝাচ্ছে। আনলেস মানে হচ্ছে যতক্ষণ না তুমি ওয়ার্ক হার্ড, পরিশ্রম করছো, তখন তুমি এক্সামে ফেল করবে। তাহলে এইটা আমার একটা সাবঅর্ডিনেট ক্লজের এক্সাম্পল। কেন? তুমি যদি আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটা যদি আমরা শুধুমাত্র একটা সেন্টেন্সে ইউজ করতে চাই, আমার কিন্তু এটা একটা সেন্টেন্স ফরমেশন হবে না। ঠিক আছে, তো এখানে আমার করতে হবে কি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন টেস্ট। ইউ উইল ফেল ইন টেস্ট এইটা কিন্তু ইনডিপেন্ডেন্ট ক্লজ, এটা কারোর উপর ডিপেন্ড করছে না, কিন্তু এই আনলেস ইউ ওয়ার্ক হার্ডটা, এই পার্টটা একটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? এই একা সেন্টেন্সে ইউজ হতে পারে না। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পলও বোঝা হয়ে গেল। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল দিই আমরা। I will reach station on time and then I will board on my train. I will reach station on time, এটা কিন্তু আমার কারোর উপর ডিপেন্ড করছে না। এটা হ্যাঁ, এটা আমরা একটা ক্লজ, যেটা আমাদের কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ ইউজ করা হচ্ছে যে I will reach station on time, আমি স্টেশনে ঠিক টাইমে পৌঁছে যাব, and then I will board on my train, এবং তারপর আমি স্টেশনে, আমি আমার ট্রেনে উঠে যাব। তাহলে এইখানে আমার দুটো কোঅর্ডিনেট ক্লজ ইউজ করা হলো। আই উইল রিচ স্টেশন অন টাইম, এটা আমার শুধুমাত্র একটা ক্লজটাকে আমরা যদি একটা সেন্টেন্সে হিসাবে ইউজ করতে যাই, সেটাও হবে আই উইল রিচ স্টেশন অন টাইম। এবং অ্যান্ড এর পরের যে পার্টটা রয়েছে, অ্যান্ড দেন আই উইল বোর্ড অন মাই ট্রেন, এবং তখন আমি ট্রেনে চেপে যাব, ট্রেনে উঠে যাব। তো এটাও আমার একটা কোঅর্ডিনেট ক্লজ, বা এটাকেও শুধুমাত্র এন্ড থেকে যদি আমরা ট্রেন বা এন্ড বাদ দাও, আমরা যদি দেন থেকে ইউজ করি, দেন আই উইল বোর্ড অন মাই ট্রেন, এটাও আমার একটা কোঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা একটা সেন্টেন্স হিসেবে ফর্ম করতে পারি। ঠিক আছে, যে দেন আই উইল বোর্ড অন মাই ট্রেন, তখন আমরা ট্রেনে উঠে পড়বো। তো এইখানে আমার যে দুটো ক্লজ ইউজ করা হলো, সেটা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, দুটো ক্লজই নিজের ভাবে সেন্টেন্স তৈরি করতে পারে, এবং সেই জন্য এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। এখানে আমার দুটো মেন ভার্ব ইউজ করা হয়েছে, একটা হচ্ছে উইল রিচ আর একটা হচ্ছে উইল বোর্ড, কিন্তু দুটো মেন ভার্ব ইউজ করা হলেও এটা আমার কোনো কমপ্লেক্স সেন্টেন্স নয়, এটা আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। তোমাদের যদি আমার পড়ানোটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। ঠিক আছে, আমরা এখানে পুরো ফ্রি ব্যাচ পড়াচ্ছি ডাব্লিউবি এসএসসির জন্য মেনলি, যেটা গ্রুপ সি আর গ্রুপ ডি নোটিফিকেশন বের হয়েছে তার জন্য। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দেবে। আজকে এইটুকুই। ক্লাস ফলো করো, চ্যানেল ফলো করো, এবং আমাদের সঙ্গে থেকো, নিজেদের পড়াশোনা করো। গুড বাই।